হ্যালো এভরিওয়ান, আমি মেনহাজ হোসেন। আজকে আমরা কথা বলবো ওয়েবসাইট অডিট ফর ক্লায়েন্টস। সো আমরা অনেক সময় ওয়েবসাইট অডিট করতে হয়, বিভিন্ন কাজের জন্য ওয়েবসাইট অডিট করতে হয়। কখনো আমাদের নিজের কাজের জন্য, কখনো ক্লায়েন্টের কাজের জন্য, কখনো আমরা ফাইবার বা আপওয়ার্কে অডিট সার্ভিস দিয়ে থাকি। তো আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, আমাদের অডিটের টেমপ্লেট নিয়ে আমরা কী টাইপের অডিট দিব, রাইট? আমরা যখন এসইও কাজ নিতে যাই, আমাদের প্রথম স্টেপ কিন্তু হয় অডিট। আপনি যদি অডিটে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারেন যে আপনার খুব সুন্দর করে গোছায় যদি আপনি অডিটটা দিতে পারেন এবং আপনি যদি বুঝাইতে পারেন যে তার অপরচুনিটি আছে কাজ করার মতো, তার প্রবলেম আছে, তাহলে কিন্তু ইজিলি সে আপনাকে একটা প্রজেক্ট দিয়ে দিতে পারে। তো এটা কিন্তু একটা ফার্স্ট স্টেপ আপনার এসইও প্রজেক্ট পাওয়ার জন্য। সো অডিট যত সুন্দর হবে, আপনার ক্লায়েন্ট অনবোর্ড করার চান্সও তত বেশি হবে। এটা শুধুমাত্র এমন না যে আপনি অডিট করলেন নিজের কাজের জন্য, আপনি অডিট সার্ভিসও দিতে পারেন, আপনি অডিট ক্লায়েন্টের জন্য করতে পারেন। সো আজকে যে অডিটটা আমি দেখাবো, এটা মূলত কোনো ফাইবার আপওয়ার্কে $5-10 অডিট না। যদি আপনি মনে করেন যে ফাইবার $5-10 জন্য অডিট সার্ভিস দিবেন, তাহলে এটা আপনার জন্য না। কারণ এত এফোর্ট আসলে $5-10 জন্য দেওয়া যায় না। যদি এরকম হয় যে $500-1000, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এটা মূলত বিগিনারদের জন্যও না, যারা একদম এসইও শিখছে। এটা মূলত এসইও এজেন্সি ওনার বা যারা একটু টিম নিয়ে কাজ করতেছে বা বড় ক্লায়েন্ট হতে চায়, তাদের জন্য তারা আসলে এই এফোর্টটা দিতে পারে। তো চলেন আমরা আসলে দেখি যে আসলে কেমনে অডিট করতে হয় বা কেমনে অডিট আমি করি মেনলি। কারণ একেকজন একেক রকম করে। সো যার যেটা পছন্দ আরকি। সো আমি যদি অডিটের কথা বলি, আমরা যদি ইন্টারনেটে সচরাচর দেখি, দেখা যায় যে Google স্প্রেডশিটে কিন্তু এরকম অডিটই সচরাচর চলে, রাইট? সো আমিও প্রিভিয়াসলি দেখা যায় যে 2016-17 সালের দিকে আমিও এরকম করতাম। যে একটা Google শিটে হয়তো চেকলিস্ট টাইপের করতাম। অনেকে দেখবেন ফাইবার আপওয়ার্কে দেখবেন এই টাইপের আপনি স্ক্রিনশটও কিন্তু এরকম দেয় যে একটা র্যান্ডমলি একটা ইস্যু, ধরেন যে এসএমরাশ অথবা এই টাইপের টুলসে অডিট রান করলো, একটা পিডিএফ করে ক্লায়েন্টকে দিয়ে দিল। তখন আপনি বলেন, যদি এরকম একটা পিডিএফ টুলস থেকে দেওয়া হয় ক্লায়েন্টকে, ক্লায়েন্ট তো নিজেও অনেক সময় জানতে পারে যে টুলস থেকে করা যায়, রাইট? সো ক্লায়েন্ট এখানে ইমপ্রেস হওয়ার কিছু নাই। বা আপনি যদি এরকম একটা এক্সেল শিটে দেন, যদি একটা পয়েন্ট আকারে যে ওকে ওকে না, অনেক সময় এজেন্সি যারা বাদে যারা ক্লায়েন্ট থাকে, নরমালি বিজনেস ওনার, তারা কিন্তু এত টেকনিক্যাল পারসন হয় না। তারা কিন্তু এত ডিপলি বুঝবেও না যে আসলে কী প্রবলেম। ধরেন কথা কথা টেকনিক্যাল স্কলিং ইন্ডেক্সিং, অনেকে আছে স্কলিং ইন্ডেক্সিং বোঝেই না। তো আমি এখানে শুধু টিক মার্ক ছাড়া দিই, যেটাই দিই না কেন, ক্লায়েন্ট তো খুব একটা বুঝবে না, তাই না? ওকে তো ইমপ্রেস করতে হবে আমার। তো আমি যদি তাকে বোঝানোর মতো কিছু দিই, ইমপ্রেস করার মতো কিছু দিতে চাই, তাহলে আমাকে প্রেজেন্টেশনটা সুন্দর করতে হবে। সো তো চলেন আমরা একটু শুরু করি আজকে যে আমরা কীভাবে করতে চাই। ধরেন এটা আমার একটা অডিট টেমপ্লেট, আমি এটা নিয়ে কাজ করতেছি। সো বিফোর স্টার্টিং আমি আপনাদেরকে একবার দেখাই যে এটা কেমন করেছি আমি। সো সো আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। হয়তো আমি পুরো স্টেপটা দেখাবো না যে কেমনি ডেটা বের করতে হয়, কারণ আমি জানি যে আপনারা এক্সপার্ট, আপনারা ডেটা বের করতে জানেন। আমি যদি ডেটা বের করানোর দেখাই, তাহলে অনেক টাইম লেগে যাবে। যেহেতু আপনারা একদম বিগিনার না, আপনারা ডেটা বের করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাবো যে কেমনে আসলে সাজাইতে হয় এবং কী কী রিসোর্স লাগবে, এগুলো আমি আপনাকে দিয়ে দেবো, সমস্যা নাই। হ্যাঁ? তো চলেন আমরা একটু প্রথম পেজে যাই। তো এটা হচ্ছে কভার পেজ। আপনি যেটাই করেন, আপনি প্রপোজাল ক্রিয়েশন করেন, ক্লায়েন্ট প্রপোজাল করেন, আপনি অডিট করেন, যেটাই করেন, ক্লায়েন্টকে যখন দিতে যাবেন, আপনি একটা সুন্দর একটা গোছানো রিপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। তো সেটার জন্য আপনাকে একটা কভার পেজ মাস্ট বি নিডেড। আপনার এটা দরকারি, হ্যাঁ? তো দেখেন কভার পেজ আমি কী রাখছি। কভার পেজ এখানে র্যান্ডমলি তার ওয়েবসাইটের নাম, আমার যে টপিক আজকে, ওয়েবসাইট অডিট রিপোর্ট অ্যান্ড আওয়ার অ্যাপ্রোচ ফর টিরো। আমি টিরোর জন্য এটা করতেছি। ইন প্রেজেন্স প্রাউড বাই আমার নামটা দিয়েছে, আমি এটা করতেছি। প্রেজেন্ট বাই আমার নামটা দিবেন। এখানে আপনি আপনার এজেন্সির নাম যেটা ইচ্ছে দিতে পারেন। তো কভার পেজে সুন্দর হওয়া জরুরি, এটা একটু ধ্যান রাখবেন। তারপরে হচ্ছে প্রজেক্ট ওভারভিউ। তো প্রজেক্ট ওভারভিউ বিষয়টা হচ্ছে, আপনি যখন একটা কাজ করেন, যেটাই করেন, আপনি স্ট্র্যাটেজি প্ল্যানিং যদি করেন ক্লায়েন্টের জন্য বা প্রপোজাল করেন, যেটাই করেন, আপনি প্রজেক্ট ওভারভিউতে একটা সামারি রাখবেন যে আপনার ব্যবসা সম্পর্কে বুঝেছেন। কারণ আমি এখানে কী করছি, যে এই বিজনেসটা কী সম্পর্কে সেটা বলেছি এবং আমি এটাতে কী করতে চাচ্ছি সেটা বলেছি। কারণ এটা ক্লায়েন্টকে বোঝানো জরুরি যে আপনি তার সম্পর্কে রিসার্চ করেছেন এবং আপনি তার ব্যবসা সম্পর্কে জানেন। তো এখানে এটা দিয়েছি এবং ডান পাশে দেখেন একটা ইমেজ দিয়েছি। আপনি র্যান্ডমলি যেকোনো একটা ইমেজ ইউজ করতে পারেন বা নাও করতে পারেন, আপনার ইচ্ছা। বাট এটা ভালো লাগার জন্য করা, এবং এখানে আমি একটা মকআপ তৈরি করে দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। তারপরে আসলো আপনার এজেন্ডা। যখন আপনার 20 পেজ 30 পেজের একটা রিপোর্ট করবেন, তখন চেষ্টা করবেন টেবল অফ কনটেন্ট রাখার জন্য। কারণ বড় পেজ হলে, বড় রিপোর্ট হলে সবসময় টেবল অফ কনটেন্ট রাখাটা ভালো। তাতে বোঝা যায় যে আপনি কোন স্লাইডে কী রাখছেন, এটা ইজিলি বোঝা যায়, হ্যাঁ? তো এজেন্ডাতে যেমন দেখেন আমি কী রাখছি। কারেন্ট স্ট্যাটাস। কারেন্ট স্ট্যাটাস কেন? কারণ একটা অডিট রিপোর্ট করতে গেলে কারেন্ট স্ট্যাটাসটা জানা দরকার। আমি শুধু রিপোর্টে প্রবলেমই দেখালাম যে এটা একটা প্রবলেম, বাট তার কারেন্ট স্ট্যাটাস কেমন, তার গ্রোথ কেমন, তার আসলে ট্রাফিক কেমন, তার কিওয়ার্ড র্যাঙ্কিং কেমন, ব্যাকলিঙ্ক কেমন, তো দেখাইতে হবে, তাই না? সো কারেন্ট স্ট্যাটাস রাখা জরুরি অডিটে, আমি রাখছি। তারপরে কম্পিটিটর ওভারভিউ। অনেকে বলতে পারে, ভাই অডিটে তাহলে কম্পিটিটর ওভারভিউ কেন?
আমি প্রথমে বললাম যদি আপনার ছোটোখাটো রিপোর্ট হয় $5-10 তাহলে দরকার নেই, বাট যদি বড় ক্লায়েন্ট ধরতে চান তাহলে এটা রাখা দরকার, কারণ কম্পিউটার ওভারভিউতে আমরা অপরচুনিটি দেখাইতে পারি যে দেখো তোমার বেসমার্ক হলো এটা, কম্পিউটারে বেসমার্ক হলো এটা, তুমি যদি কম্পিউটার থেকে তুমি কত পিছিয়ে আসো বা আগে আসো এই জিনিসটা ইজিলি দেখানো যায় কম্পিউটার ওভারভিউতে, এবং এটাতে ক্লায়েন্ট অনবোর্ড হওয়ার চান্স খুবই বেশি থাকে। তাই আমি আরও ডিটেলস আলোচনা করবো সেই স্লাইডে। তারপর দেখেন ওয়েবসাইট অডিট, তারপর আওয়ার অ্যাপ্রোচ, যে ওয়েবসাইট অডিট করলাম, আমার পরবর্তী আমার স্টেপটা কী বা আমি আপনাদের কী অফার করতেছি। তারপরে সার্ভিস কস্ট এস্টিমেট, আপনি যদি সার্ভিস কস্ট দিতে চান তাহলে এভাবে দিতে পারেন, যদি না চান তাহলে আপনি দিলেন না, তো বাট আমি রিকমেন্ড করবো আপনারা সার্ভিস কস্টটা দিয়ে দেন। তো চলেন আমরা এখন রিয়েল ফার্স্টে যাই, কারেন্ট পারফরমেন্সে। তো এই রিপোর্টটা করেছিলাম একটা বিজনেস ওনারের জন্য, সো আমি আসলে যত শর্ট করা যায় সেরকমটা চেষ্টা করেছি। আপনারা আরও বড় করতে পারেন, বাট শর্ট রিপোর্টটা বেশি ভালো, কারণ ক্লায়েন্টের অ্যাটেনশনটা ধরে রাখতে হবে, ঠিক আছে? তো এখানে আরও বড় করা যাইতো, ধরেন অর্গানিক পারফরমেন্স ওভারভিউ। আপনার চাইলে কিন্তু এখানে আরও দু একটা স্লাইড বাড়াই করতে পারতেন, যে হয়তো কিওয়ার্ড র্যাঙ্কিং এর জন্য একটা করতেন, আপনি ট্রাফিকের জন্য একটা করতে পারতেন, বাট আমি একটাতে কম্বাইন করছি কারণ আমি রিপোর্টটা শর্ট করতে চাচ্ছিলাম, হ্যাঁ। সো সেই কারণে এখানে দেখেন আমি দিয়েছি টাইটেল দিয়েছি এবং এখানে একটা গ্রাফ দিয়েছি। গ্রাফে কি দিয়েছি দেখেন, ডেট বাই তার কিওয়ার্ড এবং তার ট্রাফিক। এখানে জাস্ট ইজিলি আপনি এই ক্যানভাতে আপনি বার চার্ট নিতে পারেন, বার চার্ট নিয়ে জাস্ট এখানে ডেটাটা দিয়ে দিতে পারবেন। বার চার্ট কেমন নিতে হয়, আপনি জাস্ট এলিমেন্টে যাবেন, আপনি এলিমেন্টে যে বার চার্ট, এখান থেকে আপনি যেই ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনটা নিয়ে আপনি কালার টালার চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। আমি আশা করি আপনি এগুলো পারেন, এই জন্য আমি এত ডিটেলসে যাচ্ছি না। যদি মনে হয় যে আপনাদের আরও স্টেপ বাই স্টেপ ছোটো ছোটো ডিটেলস সহ জানা দরকার তাহলে আমাকে জানান, পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এটা গেল। তো আপনার এই ডেটাটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আর কেমনে কিওয়ার্ড ট্রাফিক বের করতে হয় এটা আশা করি আপনারা জানেন। তো তারপর যদি আমি একবার দেখাইতে চাই, ধরেন আমি দেখাই, জাস্ট জাস্ট লগ ইন করি। সো যেহেতু এটা বিগিনারদের জন্য না, সো আপনাদেরকে আসলে এটা দেখানো আসলে দরকার নেই, কারণ আপনারা অলরেডি এগুলো জানেন, তো এগুলো আপনার বোরিং ফিল করবেন, তাই এগুলো দেখাতে চাচ্ছি না। জাস্ট ওয়েট এ সেকেন্ড। সো এই যে এখান থেকে অর্গানিক ট্রাফিক এবং কিওয়ার্ড নিতে হবে, ধরুন ফেব্রুয়ারি 1, ফেব্রুয়ারি 1 দেখেন এখানে কত ছিল, 88 কিওয়ার্ড ছিল এবং এখানে ট্রাফিক ছিল 43। সো এই ডেটাটাই জাস্ট এখান থেকে নিবেন, নিয়ে জাস্ট আপনার এখানে বসায় দেবেন, ঠিক আছে? এখানে ডেটাটা বসায় দেবেন। তো এখানে গ্রাফ রাখার মানেটা হচ্ছে যে একটা ডিজাইনের রিপোর্টের ডেটার পাশাপাশি একটু সুন্দরও যেন লাগে, এই জন্য এটা দেয়া। তারপর এখানে দেখেন যে কোন কান্ট্রি থেকে সে ট্রাফিক কতটা পাচ্ছে এটা জানা দরকার। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ইউএসএ বিজনেস কিন্তু ট্রাফিক পাচ্ছে সবগুলো কানাডা থেকে বা অন্যান্য লোকেশন থেকে, বা এটা জানা দরকার, রাইট? সো এখান থেকে আপনি ইজিলি এই যে এখান থেকে দেখতে পাবেন যে ডেস্টিনেশন কান্ট্রি, তো এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটা এখানে দিয়ে দিবেন। তারপরে এটা একটা সামারি দিবেন যে আপনার রিপোর্টটা কী সম্পর্কে বলতেছেন, ঠিক আছে? মানে ওভারঅল যে ডেটাটা সবগুলো একটা সামারি লিখে দিয়েছি, ক্লায়েন্ট যেন ইজিলি পড়তে পারে এটা। তারপরে আবার ওটাই টোটাল কিওয়ার্ড এতগুলো, লাস্ট মান্থে ইনক্রিজ হয়েছে কয়টা, টপ কিওয়ার্ড কয়টা, মানে ফার্স্ট পেজে কয়টা কিওয়ার্ড আছে সেটা, হ্যাঁ, টোটাল ট্রাফিক কত পাচ্ছে সেটা। তো এগুলো তো ইজিলি আমরা টুলস থেকে এটা ডেটাগুলো পাবো যে টোটাল টপ 10-এ কয়টা আছে, জাস্ট ফিল্টার এগুলো আপনি দেখতে পাবেন। জাস্ট কিওয়ার্ড ফিল্টারিং করলে ডেটাটা আমরা পেয়ে যাবো, রাইট? সো এখানে আমরা যাচ্ছি না। তারপর আসেন ব্যাকলিং। সো ব্যাকলিং কোন মাসে কতগুলো পাইছে, তারপর তার অ্যাঙ্কর টেক্সট কেমন। যেহেতু এখানে অ্যাঙ্কর টেক্সট খুবই অল্প, 3-4টা অ্যাঙ্কর টেক্সট, সেই জন্য এভাবে দিয়েছি। আপনার যদি বেশি হয় সেক্ষেত্রে টেবিল দিতে পারেন, যদি আরও বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে লিঙ্ক করে দিতে পারেন আপনার এক্সেল শিটের, ঠিক আছে? তারপর এখানে জাস্ট সামারি এবং আপনার কয়টা ব্যাকলিং পাইছেন, টোটাল ব্যাকলিং, রেফারেল ডোমেন, ডু ফলো নো ফলো কয়টা সেটা আপনি এভাবে দিলেন। জাস্ট ওভারভিউ এটা, হ্যাঁ। আপনি ডিটেলসে অডিটের ভিতরে ব্যাকলিংকের অডিট তো থাকবেই, বাট এটা সামারি যে টোটাল একটা ওভারভিউ দেওয়ার জন্য। তো এটা কারেন্ট স্ট্যাটাস এরকমটা গেল। তারপর যদি আমরা আসি যে কম্পিটিটর ওভারভিউতে, কম্পিউটারে দেখেন আমি এখানে কিন্তু দিয়েছি যে 5টার মতো দিয়েছি এবং বেসিক কিছু ডেটা দিয়েছি। আহামরি যে ডিপ কম্পিউটার রিসার্চ করতে হবে তারা, জাস্ট তার ডিএ, তার ট্রাফিক, তার কিওয়ার্ড, ব্যাকলিং এবং ডোমেন এজ। দেখেন এখানে কিন্তু তাকে একটা ইজি দিয়ে তার প্রথম তার এখানে রাখছি এবং পরে তার কম্পিউটার দিয়েছি। তো এগুলো কম্পিউটারগুলো আপনি সার্ফ থেকে বের করতে পারেন, যদি আপনার ক্লায়েন্ট দিয়ে থাকে তাহলে তো ভালো, না দিলে আপনি সার্ফ থেকে ইজিলি কম্পিউটার বের করলেন। তো এখানে দেখেন তার কিন্তু ডিএ, ট্রাফিক কোনোটাই বেশি না, কম্পিউটারগুলো কিন্তু অনেক বেশি, রাইট? তো এখানে কিন্তু একটা অপরচুনিটি আছে, সেইটা ইজিলি
পিক করতে হবে যে দেখো আমার কম্পিউটার তো খুব ভালো করছে, আমি তো খুব একটা ভালো করছি না। তার এখানে একটা অপরচুনিটি আছে, তাকে আমি দেখাচ্ছি, দেখো তোমার সুযোগ আছে কাজ করার, তুমি পিছিয়ে আসো অনেক। তো এটাই হলো অ্যাডভান্টেজ, যে আপনি অডিটে যদি এরকম একটা ডেটা দিতে পারেন যে দেখো তুমি পিছিয়ে আসো, তোমার অপরচুনিটি আছে, তোমার কাজ করতে হবে, তাহলে কিন্তু এটা কিন্তু ক্লায়েন্টের ব্রেনে হিট করবে, সে আপনাকে কাজ দেওয়ার চান্স আরও বেশি হবে। তো রিপোর্টে চেষ্টা করবেন এসব দেওয়ার, ঠিক আছে? তারপরে অ্যাকচুয়ালি আসেন অডিটে আসি, যে অডিটে আমরা কী কী নিয়ে কথা বলবো। তো অডিটে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি যখন একটা অডিট করি। এটা এসইও অডিট বলতে শুধুমাত্র ওয়েবসাইটে শুধুমাত্র তো হেডিং টাইটেল এগুলো অডিট না, তাই না? অনেক কিছু থাকে, সব কিছু মিলে একটা ওয়েবসাইট, যেমন ব্র্যান্ডিং, ইউএক্স, ওয়েবসাইট, টেকনিক্যাল, কন্টেন্ট, ব্যাকলিং, এসব মিলেই তো একটা ওয়েবসাইট অডিট। তো সবগুলোই চেষ্টা করবেন দেওয়ার। আপনার এত ডিপ ডাউনে যাওয়ার দরকার নেই যদি আপনি বিজনেসের জন্য করেন, বাট আপনি যদি কাজ করেন একটা এসইও এজেন্সির জন্য বা একটা এসইও এক্সপার্টের জন্য, সেক্ষেত্রে হয়তো সেই পারপাসে আপনাকে আরও অন্য ডেটা দেওয়া লাগতে পারে, হ্যাঁ? বাট বিজনেস ওনারদের জন্য চেষ্টা করবেন যে যতটুকু তার বিজনেসের জন্য ইম্পর্টেন্ট সেটা দেওয়ার জন্য। কারণ বিজনেস ওনাররা টেকনিক্যাল পার্সন খুব কম হয়, তাকে সাদাসিধাভাবে দেওয়াটাই বেটার। সো আমি এখানে রাখছি ব্র্যান্ডিং অডিট। তো চলেন ব্র্যান্ডিং অডিটে প্রথমে যাই। সো ব্র্যান্ডিং অডিটে আমরা যে জিনিসগুলো ফলো করি, তখন এসইও অডিটে ব্র্যান্ডিং অডিট খুব একটা বেশি সবাই দেয় না, কারণ এটা বলা যায় ভাই ওয়েবসাইটের মধ্যে ব্র্যান্ডিং অনেকে বোঝেও না, এটা আসলে দেওয়া উচিত, রাইট? বাট আপনি ওয়েবসাইট তো সব কিছু মিলে আপনার ওয়েবসাইট, তার ওয়েবসাইটের স্ট্রাকচার, তার ওয়েবসাইটের কালার কন্টেস্ট, তার ওয়েবসাইটে ধরেন যে ইউজার ফ্রেন্ডলি, সব কিছু মিলে তো ওয়েবসাইট। এটা ওয়েবসাইটে যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, তাহলে তো আপনি এসইও করলে খুব একটা বেনিফিট পাবেন পাবেন না। সো এই জন্য ব্র্যান্ডিং অনেকটা ইম্পর্টেন্ট। ধরেন যে তার কোথায় কীভাবে সে কথা বলতেছে, ফেসবুক হয়তো এক টোনে কথা বলতেছে, ওয়েবসাইটে আরেক টোনে কথা বলতেছে, সো এরকম মিস্টেক হতে পারে, সেগুলো আমার চেক করা উচিত। তো এত ডিপ ডাউনে যাওয়ার দরকার নাই এসইও অডিটের ক্ষেত্রে, জাস্ট বেসিক যে যেগুলো না থাকলেই না সেটা দেওয়ার চেষ্টা, যেমন ধরেন আমি কভার করার চেষ্টা করছি যে কালার কন্টেস্ট চেক, টেক্সট অ্যান্ড ফন্ট কন্টেস্ট, আপনার অনলাইন প্রেজেন্স অ্যাকুরেসি, যে তার অনলাইনে প্রেজেন্স কেমন আছে, যেমন সবগুলো মিডিয়া তার আছে কিনা, তার সবগুলোতে নাম, অ্যাড্রেস, ফোন নম্বর সব ঠিক আছে কিনা, এগুলো চেক করতে হবে। তো চলেন আমরা একটু দেখি যে কালার অ্যান্ড টেক্সট কন্টেস্টে কী রাখছি। তো এখানে আমি এটা চেক করছি যে কালার কন্টেস্ট চেক করছি যে তার যে ওয়েবসাইটে কালারটা ইউজ হয়েছে এটা কি সবার জন্য ভিজিবল কিনা। যেমন ধরেন দেখেন ওয়ার্ল্ডে এতগুলো মানুষ আছে, 8 বিলিয়ন মানুষ আছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে সবাই তো আর কালার সমানভাবে দেখে না, কেউ কালার ব্লাইন্ড আছে, কেউ ঠিকমতো কালার দেখতে পায় না, বা আপনি এমন একটা কালার ইউজ করছেন যেটা হয়তো খুব একটা ক্লিয়ার ভিজিবল না। তো সেক্ষেত্রে কিন্তু ইউজাররা ঠিকমতো পড়তে পারবে না, রাইট? ওটা ইরিটেটিং হবে। তো সেক্ষেত্রে আমি কালারটা দেখতে হবে যে এটা কি কন্টেস্টটা ঠিক আছে কিনা। যেটা কালার কন্টেস্ট চেক দেওয়ার জন্য আহামরি কিছুই করতে হবে না, আপনি জাস্ট গুগলে সার্চ করবেন। এটা আমি টুলস সবগুলো আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ? কালার কন্টেস্ট চেকার দিলে অনেকগুলো পাবেন ওয়েবসাইট, তো এগুলোতে চেক করতে হবে। জাস্ট এখান থেকে আপনার ওয়েবসাইটে যদি আমি আসি, আপনি যে সেকশানে কন্টেস্টটা চেক করতে চাচ্ছেন তার ব্যাকগ্রাউন্ড কালার এবং সেই টেক্সটের কালারটা আপনার নিতে হবে। ফর এক্সাম্পল মনে হচ্ছে যে এটার কালার যদি নেই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এবং টেক্সট হোয়াইট, তো ভিজিবল আশা করি সুন্দর আছে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করলাম এবং টেক্সট কালারটা আমি এখান থেকে কপি করলাম। দেখেন এর কন্টেস্ট কিন্তু গুড, হ্যাঁ? এখানে সুপার, মানে এটা ইজিলি দেখা যাচ্ছে। এখন চিন্তা করেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি ব্ল্যাক না হয়, যদি এরকম হইতো, এটা কি ভিজিবল হচ্ছে? মানে ক্লিয়ারলি আপনি পড়তে পারছেন বিষয়টা? হয়তো আপনি পারছেন, অন্য হয়তো কেউ পারবে না। এরকম প্রবলেম দেখেন, এটা ভেরি পোর। অনেক ওয়েবসাইটে কিন্তু দেখবেন এরকম এরকম অদ্ভুত কালার কিন্তু ইউজ করে। সেটা কিন্তু খুব একটা ভালো সাইন না। এগুলো আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য খুবই ইফেক্ট ফেলে, হ্যাঁ? এগুলো আমাদের ফিক্স করতে হবে। সো আমার কালার এখানে কন্টেস্ট চেক করছি, দেখি ওকে। তার লোগোর কালার কন্টেস্ট ঠিক আছে, তার ফুল ওয়েবসাইটের কালার কন্টেস্ট ঠিক আছে। তো এটা গুড। তো এটা এভাবে দিয়েছি। আপনারা এভাবে রিপোর্টটা এভাবে সাজাবেন। সো এখান থেকে এই যে এই ডেটাগুলো নিবেন, এটা স্ক্রিনশটটা নিবেন এখান থেকে, যেটা আমি করেছি যে এখান থেকে দিয়েছি, হ্যাঁ? আপনি কোন সেকশনে চেক করেছেন সে সেকশনে একটি স্ক্রিনশট নিবেন, এখানে দিবেন। তারপরে এই যে এগুলো দিবেন, এই যে যেগুলো পাস হয়েছে কিনা যেখান থেকে দেখবেন যে এই যে পাস হয়েছে কিনা, এটা কপি-টপি করে এগুলো আপনি এখানে দিয়ে দিবেন। যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি তার জন্য ফুল এফোর্ট দিয়েছেন, ঠিক আছে? তারপরে আসেন তার সিটিএ কনভার্সন, যে তার হয়তো ওয়েবসাইট খুব সুন্দর, কিন্তু তার কনভার্সনের জন্য কাজ করা নাই, তার বাটন ঠিক নাই মনে করেন, তার অ্যাকশন বাটনগুলো ঠিক নাই, তাহলে তো লাভ নাই, তাই না? আপনি ওয়েবসাইটে ট্রাফিক আসলো, যদি অ্যাকশন নিতে না পারে তাহলে তো লাভ হলো না। তো দেখতে হবে তার কনভার্সন ঠিক আছে। যেমন এখানে দেখেন এটা একটা বাটন শিডিউল মিটিং, কিন্তু সেখানে কিন্তু কোনো হাইলাইট করা নাই, এটা কিন্তু খুব একটা ভালো ভিজিবল না। তার মানে কি এখানে তার ল্যাকিংস আছে, তাই না? এবং শুধু তাই না, তার দেখেন কোনো ট্যাগ নাই, সে কোনো অ্যানালিটিক্স সেট আপ করে নাই তার ওয়েবসাইটের জন্য, সে কনভার্সন ট্র্যাকিং করে নাই, যেটা আপনার এসইওর যে ডাটা ডিপেন্ড এসইওর জন্য খুব ইম্পর্টেন্ট। শুধু ডাটা ডিপেন্ড এসইও না, এটা মার্কেটিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, যে সে কনভার্সনই ট্র্যাক করে নাই, তার ইউজার বিহেভিয়ার সে চেক করবে কী করে? যদি ইউজার বিহেভিয়ার চেক না করে, তার ভবিষ্যতে তার গ্রোথ অ্যানালাইসিস কীভাবে করবে, তার ক্লায়েন্টের যে বিহেভিয়ার সেটা অ্যানালাইসিস করবে কীভাবে? তো সেটা কিন্তু নাই। সো এখানে স্যার একটা প্রবলেম। তো অডিটে আমি সেটা দিয়েছি।
আপনারা এটা কীভাবে চেক করবেন? ম্যানুয়ালি জাস্ট ওয়েবসাইট ঘুরে দেখবেন যে তার বাটন ঠিক আছে কিনা, তার ট্যাগ ম্যানেজার সব সেটআপ আছে কিনা, ট্যাগ কনভার্সন সেটআপ আছে কিনা, এগুলো চেক করতে হবে, হ্যাঁ? তো এগুলো চেক করা আমার বিষয় না। আপনি ওয়েবসাইটে ম্যানুয়ালি চেক দিয়ে দেখবেন যে বাটন ঠিক আছে কিনা, ট্যাগ আপনার কনভার্সন বা ট্যাগ ম্যানেজার সেট করার জন্য আছে কিনা চেক করার জন্য অনেক এক্সটেনশন আছে। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ফেসবুক পিক্সেল চেক দেওয়ার জন্য পিক্সেল হেল্পার আছে, ঠিক আছে? বা এই যেরকম কোনো প্লাগইন দিয়েও আপনি দেখতে পাবেন যে আছে কিনা। এগুলো কিন্তু কোনো দেখেন কোনো ট্যাগ ম্যানেজার বা অ্যানালিটিক্স সেটআপ নাই। তার মানে তার কনভার্সন ট্র্যাকিংই নাই। হ্যাঁ? সো এটা কিন্তু রিপোর্টে দিয়েছি তার এটা দরকার। তো তারপরে দেখেন তার অনলাইন প্রেজেন্স অ্যাকুরেসি। তার অনলাইনে কিন্তু তার বিচরণ খুব একটা কম, খুব একটা ভালো না। ওয়েবসাইট আছে, প্রেজেন্স আছে, নেম অ্যাকুরেসিও আছে। নেম অ্যাকুরেসি বলতে বোঝানো হচ্ছে তার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং আদার্স ইনফরমেশন, হ্যাঁ? সো এখানে দেখেন এটা ওয়েবসাইটে ঠিক আছে, বাট ফেসবুকে তার প্রেজেন্সই নাই। তার ফেসবুকে পেজই নাই। ইনস্টাগ্রাম তার পেজ আছে কিন্তু তার ন্যাপ অ্যাকুরেসি নাই। হয়তো তার নাম ভুল আছে বা তার অ্যাড্রেস ভুল আছে বা ফোন নাম্বার ভুল আছে। এটা আপনারা ম্যানুয়ালি চেক দিয়ে দেখবেন। তার জিএমবি দেখেন, তার গুগল মাই বিজনেস প্রোফাইলই নাই। তার লিঙ্কডইন প্রোফাইল নাই, টুইটার নাই। সেগুলো আপনার চেক দিতে হবে। শুধু ওয়েবসাইট চেক দিলে হবে না। এগুলো আপনার চেক দেওয়া দরকার, হ্যাঁ? তারপরে চলে আসি অডিটে। অডিটের ক্ষেত্রে দেখেন আমি কী চেক দেবো এখানে। ওয়েবসাইট অডিটে আমরা অনেক কিছু চেক দিতে হয়, যেহেতু অডিটের জন্য এটা, ওয়েবসাইটের জন্যই। সো কোডিং, অন পেজ, ইউজিবিলিটি, টেকনিক্যাল, কনটেন্ট, আপনার ব্যাকলিঙ্ক সবই দিতে হবে। এবং ডান পাশে দেখেন একটা স্ক্রিনশট আমি অ্যাড করেছি। এটা কিন্তু তার ওয়েবসাইটের রিয়েল স্ক্রিনশট, হ্যাঁ? এটা কিন্তু কোনো ডেমো স্ক্রিনশট না। সো এটা কিন্তু আমি করতেছি এসএমরাশ দিয়ে। আপনি এইচএফ বা অন্যান্য টুলস দিয়েও করতে পারেন। সো এসএমরাশ থেকে তার ওয়েবসাইটে যে হেলথ স্কোর সেটা আমি এখানে বসাইছি এবং তার টোটাল যে এরর আছে তার একটা স্ক্রিনশট এখানে বসাইছি, হ্যাঁ? তো এটা কীভাবে পাবেন আপনি? তো আপনি যদি এসএমরাশে যান, এসএমরাশে যাওয়ার পর যদি আপনি অডিটে যান, সাইট অডিট, সেখান থেকে অডিটটা রান করতে হবে। সো জাস্ট যে ক্রিয়েট এ প্রজেক্টস, প্রজেক্টের নামটা দিলাম। যেহেতু আমি জানি ওয়েবসাইটে পেজ কম, 100টার মতো হবে, আমি 100টা দিলাম। আপনার ওয়েবসাইটের সাইজ অনুযায়ী পেজের সাইজ বাড়াবেন আপনার যতটুকু লাগে। সো এটা হতে থাক। এখানে হলে আমি স্ক্রিনশটটা পেয়ে যাবো এবং তখন আপনাকে দেখাচ্ছি। আমি পরবর্তীতে কন্টিনিউ করি। তো এটা আপনি দিবেন এখানে। দেওয়ার পরে আপনি আসেন অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটের ভিতরে আসেন এখন। এখন যদি কোডিং রিডেবিলিটির মধ্যে যাই, আমি প্রথমে যেটা দিচ্ছি দেখেন যে হেডিং প্রবলেম। তার হেডিংয়ের যেই অ্যালাইন থাকা দরকার, যে একটা ম্যাপ অনুযায়ী হওয়ার কথা, যে H1 এর পরে H2 তারপরে H3, যে একটা অবশ্যই টপিকের উপর নির্ভর করে যে আমি কোন টপিকের পরে কোন হেডিংটা হবে, হ্যাঁ? বাট একটা সিকোয়েন্স থাকে, যেমন আপনি H1 এর পরে হুট করে H5 দিতে পারেন না। এটা তো একটা মিনিং থাকতে পারে, রাইট? তখন এখানে আবার দেখেন যে তার ক্রেডিট, তার ফুডের ক্রেডিটে কিন্তু H4 হেডিংটা। তার মানে এটা একটা প্রবলেম। তো আমি এটাই ওয়েবসাইট থেকে নিয়েছি, নিয়ে এখানে বসাইছি এবং কী প্রবলেম সেটা এখানে লিখাই দিচ্ছি, হ্যাঁ? আপনি এটা কীভাবে পাবেন? তো এটা পাওয়ার, এই স্ক্রিনশট পাওয়ার জন্য উপায় হচ্ছে এটা একটা এক্সটেনশন থেকে নেওয়া। এটার নাম হচ্ছে হেডিং ম্যাপ। আপনি গুগলে সার্চ করলেই পাবেন হেডিং ম্যাপ এক্সটেনশন, এই যে এটা, হ্যাঁ? তো জাস্ট অ্যাড করে নেবেন, তাহলেই হবে। নিয়ে জাস্ট ওপেন করলে এরকম দেখতে পাবেন যে কোনো প্রবলেম আছে কিনা। আননেসেসারি হেডিংগুলো আসলে রিমুভ করার চেষ্টা করবেন, কারণ হেডিং ইম্পর্টেন্ট। ধরেন আপনি একটা ওয়েব পেজে যে কোনো একটা র্যান্ডম টেক্সটে হেডিং দেয়া, বা ধরেন যে অতিরিক্ত হেডিং দেয়া, এটা কিন্তু আপনার প্রবলেম হয়, কারণ গুগল কিন্তু কোড বোঝে বা পড়ে, তখন এটা কিন্তু বা ইউজারদের জন্য ঝামেলা হয়। সো এটা একটু চেক দিবেন, প্রবলেম পাইলে সেটা মেনশন করবেন। তারপরে আসি যে আনঅপটিমাইজ ইউআরএল। যেমন দেখেন এই একটা পোস্ট আমি এখানে ওপেন করেছি, এটা হচ্ছে হোয়াই কপি পড একটা পেজের নাম, কিন্তু তার ইউআরএলটা দেখেন এটা কিন্তু পুরোটাই আলাদা। তার মানে কি তার পেজের সাথে কিন্তু তার ইউআরএল কোনো মিল নাই, হ্যাঁ? তার মানে কি তার ইউআরএলটা অপটিমাইজ না। সো এটা একটা প্রবলেম। সো তার এখানে এটা আমার দিতে হবে যে তার এখানে প্রবলেমটা আছে, ঠিক আছে? এখানে আপনি কারো ইয়েটা মেনশন করবেন যে কী প্রবলেম। আপনি তাইলে এখানে এক্সাম্পলটাও দিতে পারেন যে আপনার এই পেজের নামে এটা, এই ইউআরএল এ প্রবলেমটা আছে, যেন সে ইজিলি এটা ধরতে পারে যে অ্যাকচুয়ালি কোথায় প্রবলেম, কোন পেজে প্রবলেম, ঠিক আছে? তারপর আসে অন পেজ অডিট। অন পেজ অডিটে আমরা যেটা চেক দেবো, যেমন মেটা টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ ফাইল, টপ পেজ কোনগুলো, টপ কিওয়ার্ড কোনগুলো, রিডেবিলিটি, ওয়ার্ড চুজিং এগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ? তো এখানে দেখেন আমি একটা স্ক্রিনশট অ্যাড করেছি। এটা হচ্ছে তার অন পেজ অডিটের একটা স্ক্রিনশট এসএমরাশ থেকে, যেন সে বুঝতে পারে একটা বেস মার্ক সে পায়। যেমন দেখেন কন্টেন্ট লেন্থ, তার মেন কিওয়ার্ড ধরে তার পেজ আছে হলো টপ 10-এ যারা আছে তার এভারেজ ওয়ার্ড হলো 382, কিন্তু তার হলো 437, গুড। টপ 10-এ দেখেন স্কিমা মার্কআপ আছে প্রোডাক্ট, তার কোনো স্কিমা মার্কআপই নাই, মিসিং। তো এগুলো হলো প্রবলেম। সো এখানে এরকম যদি আপনি রিপোর্টে যদি স্ক্রিনশট দিতে পারেন, তাহলে তার এটা মানে ধরতে খুব ইজি হবে, ঠিক আছে? সো এটা এসএমরাশ থেকে ইজিলি করা যায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি।
তার মানে আমাদের অডিট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, অডিট ডান। সো হেলথ করে যদি ক্লিক করি এখানে, দেখেন এখানে কিন্তু আমাদের অডিট রিপোর্টটা চলে আসছে। হ্যাঁ, তো এই যে দেখেন এখানে 84% তার স্কোর, এটা স্ক্রিনশট নিয়ে আমি এখানে অ্যাড করেছিলাম। হয়ে গেল, এখানে অ্যাড করেছিলাম। হ্যাঁ, এবং এখানকার কিন্তু এই যে এটার স্ক্রিনশট নিয়ে আমি এখানে অ্যাড করেছিলাম। অনেকে দেখবেন আপনি ওয়েবসাইট অডিটের সময় শুধুমাত্র এই যে রিপোর্টটা, এটা শুধু পিডিএফটা ডাউনলোড করে ক্লায়েন্টকে দিয়ে দেয়। আপনি বলেন যদি এটা আপনি পিডিএফ করে ক্লায়েন্টকে দেন, আর যদি আপনি ভেতরটা যদি গোছানো যদি রিপোর্ট যদি ক্লায়েন্টকে দেন, আপনি কোনটা দেখে ক্লায়েন্ট আসলে খুশি হবে, ইমপ্রেস হবে, তাই না? তো আপনার গোছায় রিপোর্ট দিতে হবে সবসময়। সো এখান থেকে আপনি ওটা নিবেন এবং আপনার কী, কী প্রবলেম আছে, ইস্যু আছে, এই যে এখানে দেখেন সবগুলো ইস্যু আপনার এখানে শো করতেছে। তো একটা, একটা ধরে, ধরে এখন আমাদের রিপোর্টে এটা সাজাইতে হবে। ঠিক আছে? সো যেমন ধরেন এবার অন পেজে যাই। ধরেন অন পেজে গেলাম। এখন টাইটেল আসে, মেটা টাইটেল ডিসক্রিপশন এখানেতে আসেন। আর কী, কী প্রবলেম আছে? পেজের টাইটেল দেখেন এখানে ৭৬টা পেজ আছে। তার মধ্যে দেখেন বিলো 30 ক্যারেক্টার হলো 47টা পেজ। মানে টাইটেলগুলো খুবই ছোট। তো এগুলো আপনি কী করে চেক করবেন? এটা আপনি এসএমরাশ টুলসেও চেক করতে পারেন। হ্যাঁ, এখানে অনেক সময় দেখায় বা অনেক সময় এসএমরাশে অনেক কিছু দেখায় না। তো এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আরেকটা অডিট টুলস আছে স্ট্রিমিং ফগ, এটা আপনি ইউজ করতে পারেন। এটাও একটা ফ্রি টুলস। এটা আপনি ইউজ করতে পারেন। পেইড ভার্সন আছে, এটা দরকার হয় না। সো এটা একটু ওপেন করে নিই। আরেকটা বিষয় হচ্ছে আপনি অডিটে আপনি যে প্রবলেম পাবেন সেটা আপনার অ্যাড করতে হবে। আমি যে যতটুকু দিছি এতটুকু বিষয় না, হ্যাঁ? আমি হয়তো প্রবলেম বেশি পাই নাই তাই অতটুকু দিছি। কিন্তু আপনি প্রবলেম পাইতেই পারেন। সেটা আপনি নিজের মতো করে আসলে সাজায় রিপোর্টে দিবেন। যতগুলা পাবেন ততগুলো দিবেন। সেটা হতে থাক। তো ধরুন আমরা একটু রিপোর্ট দেখি, অডিটে এসএমএসে দেখি। যেমন দেখেন এখানে অনেকগুলো প্রবলেম আছে। এখানে ওটা পেজ আছে লো ওয়ার্ড পেজ, মানে পেজের কনটেন্ট খুবই ছোট। এগুলো প্রবলেম, আপনি একটা স্লাইড করবেন এটা নিয়ে। তারপরে ধরেন মেটা ডেসক্রিপশন, এতগুলো পেজে মেটা ডেসক্রিপশন নাই, সেখানে একটা স্লাইড হবে। তারপরে আপনার 13টা পেজে H1 ট্যাগই নাই, এটা একটা প্রবলেম। তো এটা নিয়ে আপনার একটা স্লাইড হবে। সেখানে যতগুলো প্রবলেম আছে সবগুলো নিয়ে আপনার একটা, একটা স্লাইডে আপনার এরকম করে প্রেজেন্ট করে এভাবে সাজাতে হবে। হ্যাঁ? যেমন পেজের টাইটেল নিয়ে একটা স্লাইড করলেন, তারপরে ধরেন মেটা ডেসক্রিপশন একটা স্লাইড করলেন। সুতরাং মেটা টাইটেলের কথা যদি বলি, আমি এসএমরাশটাও দিতে পারি অথবা এখান থেকেও নিতে পারি। এখান থেকে নেওয়ার জন্য আমি এখানে মেটা টাইটেলে যাব। দেখবেন এগুলো আমার সব টাইটেল। হ্যাঁ, আপনি চাইলে এগুলো একটা শিটে তাকে প্রোভাইড করতে পারেন যদি দরকার পড়ে, বাট আমার ক্লায়েন্ট এত কিছু বোঝে না সেই জন্য দিই না এটা। তারপর দেখেন এখানে এই যে আপনার প্রবলেম কোথায় সেটা কিন্তু এখানে আছে, যে বিলো আপনার এত ক্যারেক্টার 47টা। আমি এখান থেকে ডেটাটা নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে এখানে বসাইছি টেবিলে। তো আপনি এখান থেকে ডেটা নিয়ে টেবিলে বসাই দেবেন। ঠিক আছে? তারপর দেখেন এখানে একটা স্ক্রিনশটও তাকে দিয়েছি যে অ্যাকচুয়ালি দেখো তোমার প্রবলেম আছে। আমি গুগলে সার্চ করছি, করে দেখেন তার হোম পেজেই দেখেন কোনো টাইটেল নাই, হোম পেজে কোনো কিওয়ার্ড নাই। এটা একটা প্রবলেম, রাইট? তো এরকম আপনি স্ক্রিনশট এখানে আপনারা দিয়ে দেবেন। সো তারপরে আসেন আপনার মেটা ডিসক্রিপশন, সেম অ্যাজ আপনার টাইটেলের মতো আপনি এই এই টুলস থেকে এটা নেবেন, মেটা ডিসক্রিপশন থেকে এগুলো নেবেন। এই টুলসে কিন্তু অনেক সেটিংস আছে, অনেক ফিচার আছে, যেটা আপনার হয়তো ডিপ অডিটে যখন যাবেন, আপনার স্ক্রলিং রেট যখন চেক করতে যাবেন, আরও অনেক কিছু আছে এখানে, অনেক অ্যাডভান্স বিষয় আছে চেক করা যায়। বাট আপনি যখন ক্লায়েন্টের জন্য করবেন তখন আসলে এত কিছু লাগে না। হ্যাঁ, তো আপনার যদি লাগে আপনি করতে পারেন, সমস্যা নেই। তারপর আসেন ইমেজের অল্টার ট্যাগ, ইমেজের ঠিক আছে কিনা, মানে সবগুলোই আপনি এখান থেকে একটা, একটা করে নিয়ে অ্যাড করতে হবে। এখানে ইমেজে যান, ইমেজে গেলে ইমেজের যে ডেটাটা সেটা দেন। অল্টার ট্যাগ মিসিং কতগুলো, সাইজ বড় কতগুলো, ইমেজের আপনার নাম ঠিক আছে কিনা, এটা নিয়ে একটা স্লাইড হতে পারে, যে ইমেজের নাম তো ইম্পর্টেন্ট, রাইট? ই-কমার্সের জন্য। সো ইমেজের নামগুলো ঠিক নাই, এটা নিয়ে একটা স্লাইড হবে। সেগুলো কিন্তু আমাদের রিপোর্টে অ্যাড করতে হবে। তারপর আসে কিওয়ার্ড, যে তার ওয়েবসাইটে কিওয়ার্ড অ্যাড আছে কিনা। তো আমি দেখছি যে ম্যানুয়ালি চেক দিয়েছি, তার ওয়েবসাইটে তেমন একটা কিওয়ার্ড সে ইমপ্লিমেন্ট করে নাই। ইভেন আমি এখানে তার কোড দিয়ে দিয়েছি দেখানোর জন্য, দেখো তোমার মেটা কোডও কোনো নাই, তোমার মেটা ডাটাতে তোমার কিওয়ার্ড সেকশন নাই, তোমার এটা তোমার অ্যাড করা দরকার, রাইট? তো তার মেটা ডাটা তো আপনি এভাবে নর্মালি তো পেজ সোর্সে গেলে দেখতে পাবেন, যে তার প্রপার্টি মেটাতে সাইট নাম আছে, টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, কিন্তু তার কোনো কিওয়ার্ড সেকশন নাই, মানে টাইট কিওয়ার্ড সেট করে নাই, অথবা সে কন্টেন্টেও অ্যাড করে নাই। সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে আসেন টপ পেজেস। সো এই টপ পেজেসগুলো আমি দিয়েছি হলো এসএমরাশ থেকে, তাকে বোঝানোর জন্য, দেখো তোমার এই পেজগুলো তুমি ব্যাক এই কিওয়ার্ড তুমি আসে বা তুমি ট্রাফিক পাচ্ছ, অন্যান্য কোনো পেজ থেকে তুমি পাচ্ছ না। ফর এক্সাম্পল ধরেন আমি যদি একটু ইয়েতে যাই,
আমি তো টপ পেজ দেখতে চাচ্ছি। সো আমি এখান থেকে টপ পেজে যাব। পেজে যাওয়ার পরে দেখেন সে এখানে ইউএস কানাডা দিলাম। কানাডায় যেহেতু তার মেন ফোকাস, কানাডা ফোকাস করলাম। তো এখানে দেখেন তার এগুলো হলো তার পেজেস, হ্যাঁ, যেগুলো সে ট্রাফিক পাচ্ছে। তার এই পেজটা সে ট্রাফিক পাচ্ছে, ভালো সে ট্রাফিক পাচ্ছে এগুলো থেকে। অনেক পেজ আছে সেগুলো তার, এগুলো দেন তার সার্ভিসকে, এগুলো কিন্তু তার প্রোডাক্ট, হ্যাঁ, এতে কোনো ট্রাফিকই পাচ্ছে না। অনেক প্রোডাক্ট আছে যেগুলো সে ট্রাফিক পাচ্ছে না, সেগুলি কিন্তু তার অপরচুনিটি, হ্যাঁ, সে অপরচুনিটিগুলো মিস করতেছে। সে র্যান্ডমলি কিছু হয়তো পার্টিকুলার পেজ থেকে সে ট্রাফিক পাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম তার টার্গেট পেজগুলো সে ট্রাফিক পাচ্ছে না। এগুলো র্যাঙ্কিংয়ের বাইরে আছে। সো আপনি যদি অডিটে যদি এগুলো দিতে পারেন যে দেখো তোমার এই টার্গেটেড পেজগুলো আছে যেগুলো তুমি টার্গেট করতে পারো বা করতেছো, বাট এগুলো তুমি ট্রাফিক পাচ্ছ না। সো এগুলো তোমার একটা অপরচুনিটি আছে, তুমি যদি কাজ করো তাহলে এগুলোতে র্যাঙ্ক করতে পারে। সো সেই অনুযায়ী এটা দেওয়া আপনি এভাবে দিবেন তার বোঝানোর জন্য, দেখো তোমার এই টার্গেট পেজগুলো, এগুলো তুমি ট্রাফিক পাচ্ছ না। আপনি যদি এটার সাথে গ্রোথ অ্যানালাইসিসটাও দিতে পারতেন অডিটের সাথে, তাহলে পারফেক্ট হতো। আপনি কিওয়ার্ডটা দিতে পারতেন, যে যেহেতু অডিটে কিওয়ার্ড টিওয়ার্ড এগুলো গ্রোথের বিষয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু মিনিমামটা আপনার দিতে হবে। তারপর আসেন আপনার কন্টেন্টের বিষয়, হ্যাঁ, যে রিডিবিলিটি কত, আপনার রিডিবিলিটি স্কোর কেমন কন্টেন্টের, আপনার কন্টেন্টের আপনার প্রবলেম আছে কিনা, গ্রামাটিক্যাল এরর আছে কিনা, এগুলো আপনার চেক করতে হবে। তো আমি এখান থেকে র্যান্ডমলি চেক করেছি, করে তারা হলো আপনার স্কোরটা দিয়েছি। এখানে দুটো টুলস দিয়ে আমি চেক করেছি। একটা হলো রিডিবিলিটি চেকার, এটা ওয়েবএক্সের একটা টুলস, এটা ফ্রি টুলস, এবং হ্যামিংওয়ে এডিটর, এটাও একটা ফ্রি টুলস, হ্যাঁ। তো আপনি যে কোনো টুলস দিয়ে এটা চেক করতে পারেন। তো ধরেন হ্যামিংওয়ে চেকারটা আমি দেখি, হ্যামিংওয়ে এডিটর, এগুলো আপনাদেরকে নিচে ভিডিওর নিচে দিয়ে দিব, সো সমস্যা নাই। ধরেন আমি এখান থেকে কিছু কন্টেন্ট কপি করলাম, আমি একটু দেখি যে কন্টেন্টের আসলে কোয়ালিটি কেমন। দেখেন কন্টেন্টগুলো কিন্তু অনেক বড় বড় প্যারাগ্রাফ, রাইট? এত বড় প্যারাগ্রাফ, কোনো জায়গায় কমা আছে, কিন্তু ধরেন যে কন্টেন্ট সেন্টেন্সগুলো ঠিক নাই, রেড মার্ক হয়ে আছে, এর গ্রেড অনেক হাই। সো এগুলো আমাদের ঠিক করতে হবে, যে দেখতে হবে তার কন্টেন্ট কোয়ালিটি কেমন, রিডেবিলিটি স্কোর কেমন। আপনি যদি এআই দেখতে চান, এআই চেক, তাহলে সেটাও চেক করতে পারেন এআই ডিটেক্টর দিয়ে। সো দেখেন এটা রেড 9, মানে ভালো, বাট আর একটু কমাতে পারলে ভালো, এগুলো একটু শর্ট করার সুযোগ আছে। আমি প্রেফার করবো যেন সবগুলো যেন একদম 100% ওকে থাকে, ঠিক আছে? সো এগুলো প্রবলেম একটি স্ক্রিনশট নেবেন, নেতাকে দেখাই দেবেন, দেখো তোমার কন্টেন্টে এই প্রবলেম, এগুলো ফিক্স করতে হবে, ঠিক আছে? এখানে স্কোরের ভিডিও এই স্ক্রিনশটটাও দিয়ে দেবেন, যেমন এখান থেকে স্ক্রিনশট নেন, নিয়ে দিয়ে দেন। তারপর আসে তার স্কিমা। এখানে দেখেন তার স্কিমা আছে, তার লোকাল বিজনেস স্কিমা আছে। আমি যদি স্কিমা মার্কআপ যদি একটু চেষ্টা দিই, স্কিমা মার্কআপ ভ্যালিডেটরে যদি আমি যাই, just wait a minute. সো এখানে দুটো স্কিম আছে, লোকাল বিজনেস অর্গানাইজেশন স্কিম আছে, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে তার প্রবলেম এখানে ইনভ্যালিড কিছু আইটেম ডিটেক্ট করছে, হ্যাঁ। সো এটা তার প্রবলেম, তো এগুলো তার ফিক্স করতে হবে। এখন স্কিমা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিজনেসের জন্য, যেহেতু লোক ভয়েস সার্চ অপটিমাইজেশন করতে হচ্ছে, আপনার এআই অপটিমাইজ করতে হচ্ছে, তো স্কিমাটা খুব ইম্পর্টেন্ট। তো দেখি তার স্কিমাটা আমরা একটু দেখি। তো তার লোকাল বিজনেস স্কিমাটাই যদি দেখি, দেখেন এতটুকু তার স্কিমা। তার স্কিমাতে না আছে তার বিজনেস নেম, না আছে তার লোকেশন, না আছে তার সার্ভিস, না আছে তার কিওয়ার্ড, তাই না? মানে তার পেমেন্ট মেথড কিচ্ছুই নাই। তো কিন্তু এখন স্কিমা কিন্তু অনেক অ্যাডভান্সলি আপনি অপটিমাইজ করা যায়। আপনি স্কিমাতে আপনার কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনি কিওয়ার্ডে কি স্কিমাতে আপনি সার্ভিস, আপনার সার্ভিসের ডিসক্রিপশন, আপনার সার্ভিস এরিয়া, আপনার পেমেন্ট মেথড সব কিছু, আপনার টিম সব দিতে পারেন। সো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার একটা স্কিমা বিজনেসের জন্য এগুলো ইম্পর্টেন্ট। সো দেখেন তার কিন্তু স্কিমা একদম বেসিক, কিছুই নাই। সো এটা স্ক্রিনশট নেন, নিয়ে আপনি দেন যে আপনার এই প্রবলেমটা আছে, ঠিক আছে? আপনি আরও ডিটেলস স্ক্রিনশট দিতে পারেন এবং লিখতে পারেন যে এই প্রবলেম, আপনার হাতে যদি টাইম থাকে। বাট আমি শর্টকাটে করে সেই জন্য আপনাকে দেখাচ্ছি, আপনি এটা করতে পারেন। তারপর দেখেন সাইড ম্যাপ ইরর, এগুলো আপনি এসএমডাস টুলস থেকে নিতে পারেন, যে আসলে কোথায় কী প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আপনি অডিটে সব প্রবলেমটা পাবেন, যে কোথায় কোন প্রবলেমটা হচ্ছে। আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ আমি জানি যে আপনারা এগুলো জানেন যে কোন প্রবলেমটা কী কারণে হয়, হ্যাঁ। আপনি জাস্ট সেম একটা একটা করে ধরে সেগুলো আপনি জাস্ট রিপোর্টে দিয়ে দেবেন। এখানে জাস্ট টাইটেল দিয়ে আপনি প্রবলেমটা লিখবেন। এই যে সামারিটা, এটা আপনি যদি নিজে লিখতে নাও পারেন, আপনি যদি এসএম টুলস থেকে যদি মনে করেন যে লিখবেন, তাহলে যে এটা না, ধরেন আপনি আপনি এটাতে ক্লিক করলেন,
যদি এটা নিয়ে একটা স্লাইড করেন, যদি স্লাইডে যদি আপনার টেক্সট লেখার দরকার পড়ে এরকম, তো আপনার এত কিছু লিখবেন না, লেখার দরকার নাই। আপনি এখান থেকে এই যে হোয়াই অ্যান্ড হাউ টু ফিক্স ইট, এখান থেকে এই যে এটা কপি করবেন, কপি করে জাস্ট দিয়ে দিলেই হবে যে আসলে এই প্রবলেমটা কী প্রবলেম। হ্যাঁ, এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে যে এটা কী বিষয়ে প্রবলেম, কেমনে ফিক্স করতে, এটাও যদি আপনি দিতে চান অডিটে তাহলে এটা দিতে পারেন, বা এটা দেওয়ার দরকার নেই। আপনি এটাই দিবেন যে কী সম্পর্কে আসলে প্রবলেমটা, তো আপনার লেখারও দরকার নেই, আপনি জাস্ট টুল থেকে এটা বের করতে পারবেন। তো তারপরে তাই রিডাইরেকশন ইস্যু তার আছে, সেটা দিয়েছি এবং এটা কপি করে দিয়েছি এই টেক্সটটা। তারপরে তার স্পিড দেখেন খুবই খারাপ। তার ওয়েবসাইট স্পিডটা আপনি চেক করবেন, ওই গুগল স্পিড চেকার আছে, সেটাতে আপনি চেক করে দেখবেন। ঠিক আছে, এটা কিন্তু বেসিক স্পিড চেক দিচ্ছে। যদি আপনি নিজের মতো চেক দিতে চান নিজের ওয়েবসাইট, তাহলে আপনি ধরেন যে ইন্সপেক্ট করে আপনার ডিভাইস সিলেক্ট করে তখন আপনি চেক টেক করতে পারেন, অনেক অ্যাডভান্সলি করা যায়। বাট ক্লায়েন্টের জন্য আসলে এত কিছু দরকার হয় না। হ্যাঁ, ওকে বুঝাতে পারলেই হলো যে আপনার এই প্রবলেমটা আছে। অত ডিভাইস ধরে আপনার স্পিড ধরে আপনার নেটওয়ার্ক ধরে আসলে স্পিড টেস্ট করার কোনো মানে হয় না। যদি সে বড় ক্লায়েন্ট হয় বা আপনার যদি এজেন্সির জন্য হয়, সেক্ষেত্রে আপনি আপনার প্রসেস ফলো করতে পারেন। তারপরে আসে কন্টেন্ট কোয়ালিটি এবং কন্টেন্ট লেন্থ। এই যে কন্টেন্ট লেন্থ আমি এসএমএস থেকেও দিলাম, বা এখান থেকেও আপনি কন্টেন্টের লেন্থ দেখতে পারবেন, তাই না? যে লো কন্টেন্ট পেজ কতগুলো আছে এবং কন্টেন্ট লেন্থ কতগুলো, দেখেন মাত্র এই 83, 82, 53 এরকম কিন্তু কন্টেন্ট লেন্থ। এগুলো কিন্তু খুবই ছোট কন্টেন্ট। সো একটা পেজের জন্য যদি আপনি মাত্র 50 ওয়ার্ডের কন্টেন্ট হয়, আপনি ওটা কন্টেন্টে কী র্যাঙ্ক করবে, তাই না? তো এরকম ইস্যু কিন্তু প্রবলেম। তো এগুলো কিন্তু আপনার মেনশন করতে হবে কোন পেজগুলোতে কেমন কন্টেন্ট। এটা আপনি স্ট্রিমিং ফক থেকেও নিতে পারেন, এসএমএস থেকেও নিতে পারেন, আপনার ইচ্ছা যেকোনো একটা থেকে নিলেই হলো। মেন কথা হচ্ছে আপনার দেখাইতে হবে আপনি কোন টুল ইউজ করলেন, এটা ডাজন্ট ম্যাটার। তারপরে কন্টেন্টের আমি এখানে আরেকটা দিলাম যে তার অ্যাকচুয়ালি কয়টা ব্লগ আছে সেই সম্পর্কে একটা দিলাম। তারপরে ব্যাকলিঙ্ক। দেখেন ব্যাকলিঙ্ক অডিটে, এসি অডিটে যে ব্যাকলিঙ্ক অডিট কিন্তু অনেক ডিপলি করা যায়, যে আপনি কোন জায়গা থেকে ব্যাকলিঙ্ক আসছে, টক্সিসিটি চেক করা যায়, কোন সাবনেট থেকে ব্যাকলিঙ্ক আসছে, কোন আইপি থেকে আসছে, এটা পিভিএন কিনা, অনেক চেক করার কোনো সুযোগ আছে। যদি আপনি নিজের কাজ করতে এক্সিকিউশন যখন করবেন তখন এটা করা দরকার। বা যখন ক্লায়েন্টের জন্য করবেন, এই বিজনেস ওনারদের জন্য যখন হবে, তখন ওরা এত ডিপলি বুঝতেও চাইবে না, ওরা সাবনেট বুঝবে না, ওরা আইপি হয়তো বুঝতে পারে, কিন্তু এত ডিপলি দেওয়ার তো কোনো দরকার নেই। ওকে বেসিক জিনিস বুঝাবেন যে দেখো তোমার 19টা ব্যাকলিঙ্ক আছে, তোমার রেফারেল ডোমেন 10টা, তোমার নো ফলো 5%, ফলো এত পার্সেন্ট, তোমার টেক্সট বেস ব্যাকলিঙ্ক কি বেশি আসছে, এইটুকুই। হ্যাঁ, তারপরে দেখেন ব্যাকলিঙ্ক প্রোফাইল, লিস্ট অফ ব্যাকলিঙ্ক, তার যে ব্যাকলিঙ্কগুলো সে পাইছে সেই সাইটগুলো আসলে অথরিটি স্কোর কেমন। যেমন ধরেন একটা ব্যাকলিঙ্ক পাইছে যা যেসব ওয়েবসাইটের অথরিটি হলো 0 থেকে 20-এর মধ্যে। ধরেন এখানে 2টা ব্যাকলিঙ্ক পাইছে যেগুলো ওয়েবসাইটের অথরিটি হলো 81 থেকে 90। সো এই যে ডেটাগুলো আপনি একটা গ্রাফ নিবেন, এখানে গ্রাফ নিয়ে জাস্ট আপনার ডেটাটা বসায় দিবেন। এই যে টক্সিসিটি, এটা আপনি এসইও অডিট, এই ব্যাকলিঙ্ক অডিট থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, আপনি ব্যাকলিঙ্ক সামারিতে গেলেই আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। ব্যাকলিঙ্ক অডিটে গেলে হয়তো ডিটেলসে পাবেন, সো এখান থেকে বের করে নেবেন। তারপরে আপনার অ্যাঙ্কর টেক্সট রেশিওটা কেমন, যে অ্যাঙ্কর টেক্সট ঠিক আছে কিনা, মানে ধরেন আননেসেসারি অ্যাঙ্কর বেশি কিনা, বা ধরেন যে টার্গেট কিওয়ার্ড বেশি অ্যাঙ্কর ইউজ করছে কিনা। এটা আপনি বড় সাইট হলে আরও বেশি অ্যানালাইসিস করার সুযোগ থাকে, যেহেতু এই সাইটের অ্যাঙ্করই নেই, মাত্র 4টা না 3টা অ্যাঙ্কর ছিল। সো এই জন্য আসলে দেওয়ার কিছু নেই, আমি এভাবে দিয়েছি। যদি আপনার বেশি হয় সেক্ষেত্রে আপনি টেবিল আকারে দিতে পারেন এখানে, অথবা আপনি টেবিল আকারে দেওয়ার পরও যদি বেশি হয় আপনি এখানে শিটে লিঙ্ক করাই দেবেন। ঠিক আছে, তারপরে চলে আসেন আপনার অডিট কিন্তু শেষ। একটা বিজনেসের জন্য এতটুকু দিলেই আনাফ যে তোমার এই প্রবলেম ছিল, তোমার কারেন্ট স্ট্যাটাস এটা, তোমার মেন প্রবলেম এগুলা, তোমার কম্পিউটার দেখো তোমার চেয়ে এত ভালো করছে বা তুমি এত পিছাচ্ছ, সেটা দিলাম। এখন আসেন আপনার অ্যাপ্রোচ নিয়ে, যে আমি কি করব, যে আপনি তো একটা অ্যাপ্রোচ করবেন তাকে, রাইট? সো তাকে অ্যাপ্রোচ আপনি কী করবেন, কী করবেন আপনি, যদি শুধুমাত্র অডিটের জন্য হয় বা আপনি টেকনিক্যাল কাজ করবেন, তাহলে আর আপনার অ্যাপ্রোচটা সেরকম হবে। বা আপনার অ্যাপ্রোচ যদি হয় তাকে না, আপনি ফুল সার্ভিসটা প্রোভাইড করতে চাচ্ছেন, তাহলে আপনার অ্যাপ্রোচে আপনি ডিটেলসে লিখবেন যে আপনি কী প্রোভাইড করেন। ঠিক আছে, তার মানে আমি তাকে অ্যাপ্রোচ করেছিলাম যে আমি ওয়েবসাইট অপটিমাইজ, ওয়েবসাইট মেনটেন্যান্স, টেকনিক্যাল এসইও করবো, অন পেজ অফ পেজ অপটিমাইজ করবো, ট্যাকিং এবং কনভার্সন অপটিমাইজ করবো, যেটা তার ল্যাকিংস ছিল, অডিটে আমরা দেখলাম। তার অর্গানিক গ্রোথ এবং রেপুটেশন ম্যানেজমেন্ট করব, তার জিএমবি এগুলো ছিল না। হ্যাঁ, তার অর্গানিক প্রোফাইল ছিল না, তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছিল না, তো এগুলো কাজ করার সুযোগ আছে। সো এগুলো কিন্তু আপনার দরকার। শুধু আপনি মনে করেন যদি আপনি তার সোশ্যাল মিডিয়া বাদ দিবেন, আপনি তার জিএমবি প্রোফাইল বাদ দেবেন, আপনি আদার্স ট্যালেন্ট বাদ দেবেন, যে শুধুমাত্র ওয়েবসাইটে আপনি মার্কেটিং করবেন বা এসইও করবেন, তাহলে কিন্তু বর্তমানে আসলে এসইওতে গ্রোথ করা খুবই সম্ভাবনা কম। সো আপনার সব কিন্তু কম্বাইন, সব কিন্তু একে অপরের সাথে নির্ভরশীল। হ্যাঁ, তো সবগুলোই কিন্তু আপনাকে ফোকাসে রাখতে হবে। সো তারপরে আসেন, আমি ডিটেলস একটু লিখেছি যে আমি ওয়েবসাইট মেনটেন্যান্স এবং টেকনিক্যাল এর মধ্যে কী করব, সামারি লিখেছি এবং স্টেপগুলো বলে দিয়েছি। আপনি বলতে পারেন, নাও পারেন। তারপরে আমি রিপোর্টিং, মান্থলি রিপোর্টিং দিব, সেটা বলেছি। কী রিপোর্টিং দিব, টাস্ক এক্সিকিউশন রিপোর্ট দিব, গ্রোথ এবং মান্থলি কম্প্যারিজন রিপোর্ট দিব, এবং এখানে দেখেন একটা ইমেজ দিয়েছি যাকে তাকে বোঝানোর জন্য হালকা আফসা করে দিয়েছি, যেন তাকে বুঝতে পারে যে আমার রিপোর্টটা কী টাইপের রিপোর্ট হবে।
তারপর আসেন মেন ইম্পর্টেন্ট যে কেপিআই। আপনি যখন একটা অডিট রিপোর্ট দিবেন বা আপনি প্রপোজাল দিবেন, আপনার কেপিআই কিন্তু মাস্ট বি রিডেড। কারণ কেপিআইটা হচ্ছে যে আপনি পারফরমেন্স ইন্ডিকেটর, যে আপনি যে কাজটা করবেন এটার ফলে তার সুবিধা কী হবে, তার বেনিফিটেরটা কী, তার আসলে সুবিধা কি, রাইট? সো এখানে দেখেন কেপিআই কি বলছে, আমি ওয়েবসাইট ইস্যু, তার কারেন্ট ইস্যু আছে হলো 491টা। তার আমার টার্গেট হচ্ছে 6 মাসে আমি এটাকে 0-তে নিয়ে আসবো। এটা আপনার অনুযায়ী আপনি কত নিয়ে আসবেন সেই অনুযায়ী আপনি কেপিআই সেট করবেন। যে আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি ধরেন যে এটা ফিক্স দিবেন, ঠিক আছে? বাট কেপিআইটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার ক্লায়েন্টকে বুঝাতে হবে আপনি ক্লায়েন্টকে একটা পেমেন্ট সেন্ড করতেছেন, মানে ডিমান্ড করতেছেন যে মান্থলি 500 বা 1000 $2000, তাহলে তার বিনিময়ে ক্লায়েন্ট কি পাবে এটা আপনাকে কিন্তু মেনশন করা উচিত। তাছাড়া কিন্তু ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন, কমিউনিকেট করবেন, এটা কিন্তু একটা গ্যাপ থাকবে যে আপনি কিসের বিনিময়ে টাকা পাচ্ছেন এবং ক্লায়েন্ট কিসের বিনিময়ে আসলে সার্ভিসটা নিচ্ছে। তো কেপিআই মাস্ট বি নিডেড। এটা আপনার চাহিদা অনুযায়ী, আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী কেপিআই সেট করবেন, ঠিক আছে? তারপর আসেন আপনার মান্থলি কস্ট। মান্থলি কস্ট এটা ডিপেন্ড করবে আপনার আসলে মান্থলি আপনার আওয়ারলি রেট কত বা আপনি কীভাবে চার্জ করতে চাচ্ছেন তার উপরে। মেন কথা হচ্ছে আপনি আপনার সার্ভিসের ডিটেলসটা দিবেন এবং আপনি টোটাল প্রাইসিংটা দিয়ে দিবেন, ঠিক আছে? এবং আরেকটা কথা হচ্ছে আপনি যখন বড় ক্লায়েন্টের জন্য যাবেন, ধরেন আপনার মিড রেঞ্জে যে ক্লায়েন্টগুলো হয় যেমন 2000 থেকে 5000 ডলারের ক্লায়েন্ট বা এরকম ক্লায়েন্ট, চেষ্টা করবেন যে আপনি একটু প্রাইসটা বাড়ায় দেওয়ার জন্য, হ্যাঁ? মানে একটু বড় বিজনেস হলে প্রাইসটা বাড়ানোর চেষ্টা করেন। কারণ আপনি যখন একটা বড় বিজনেসে যাবেন যার মান্থলি ধরেন যে টার্নওভার $1 মিলিয়ন, এরকম বিজনেসকে যদি বলেন আপনি আওয়ারলি রেট $2 বা $3, সে কি আপনাকে কাজ দিবে? সে মনে করবে আপনি কাজ পারেন এবং চিপ। আপনার কাজের কোয়ালিটি সে দেখলো না তো, সে আপনাকে ওই মনে করে কাজ দিবে না। তো আমি রিকমেন্ড করব যদি বড় ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে একটু প্রাইসটা মিনিমাম $30 থেকে $40 বা $50 আপনারা রাখতে পারেন আওয়ারলি, ঠিক আছে? সে অনুযায়ী আপনি আওয়ারলি রেট সেট করবেন। বাট আপনি যদি বিগিনার হন, নতুন হন, আপনি ক্লায়েন্ট ধরতে চাচ্ছেন নতুন, সেক্ষেত্রে আপনি $5-10 রাখতে পারেন, ঠিক আছে? আমি এখানে দিয়েছিলাম $120 পার আওয়ার। সো তারপর দেখেন আবার পরবর্তীতে দিয়েছিলাম যে সিআরও এবং সেটার রেট এবং টোটাল আমি যে আপনার যদি আরো ২-৩ টা স্লাইড হয়, আপনি যে ওয়েবসাইটের প্রপোজাল পাঠাইতে চান, সেটা করতে পারেন। আপনার গ্রাফিক্সের কাজ থাকে সেটার প্রপোজাল দিতে পারেন। তো সবকিছুর পরে টোটাল প্রাইসিংটা দিবেন এক জায়গায় এবং টোটাল কত এবং ওয়ান টাইম কত সেই অনুযায়ী দেওয়ার পরে প্রাইসিংটা সেট করবেন। করার পরে আপনার অনবোর্ডিং প্রসেস যে আপনি এটা কিভাবে অনবোর্ড হবে আপনার সাথে, কানেক্ট কি করে হবে, আপনার কনট্যাক্ট ইনফরমেশন, তারপরে আপনার জাস্ট থ্যাংক ইউ পেজ। সো এই ছিল মোটামুটি অডিট রিপোর্ট। সো এভাবে মোটামুটি আপনি যদি অডিট রিপোর্ট ক্লায়েন্টকে দেন, তো ক্লায়েন্টের অনবোর্ড হওয়ার চান্স খুবই বেশি, হ্যাঁ? আপনার ক্লায়েন্ট ইমপ্রেস হবে, ক্লায়েন্ট আপনার খুশিও হবে। এরকম রিপোর্ট দিলে আসলে ক্লায়েন্ট $5-10 আপনাকে দেওয়ার সাহসও পাবে। সো আপনি গোছায় রিপোর্টটা দেন। একটু গোছায় দিলে আপনার কাজের যে কোয়ালিটি এটাও দেখা যাবে যে প্রকাশ পাচ্ছে। তো আপনি প্রাইসও বেশি নিতে পারবেন। আপনিও আপনার নিজের ভ্যালুটাও বাড়াইতে পারবেন। সো আপনারা এই টাইপের রিপোর্ট, এটা আমার পার্সোনাল করা, যদি আপনাদের অন্য কোনো রিপোর্ট ফরম্যাট থাকে যেটা আপনি ফলো করেন, সেটাও করতে পারেন। হ্যাঁ? সেটা একজন এক কাজ একরকম হয়। সো যে যার মতো করে করবে। বাট আপনারা চাইলে এই ফরম্যাট ফলো করতে পারেন। সো আমি আপাতত আপনাদেরকে এতটুকু দেখাচ্ছি। যদি কোনো হেল্প লাগে বা কোনো যদি সাপোর্ট দরকার হয় আমাকে জানাইতে পারেন। আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। যদি মনে হয় যে আপনি নতুন প্র্যাকটিস করতেছেন, শিখতেছেন, সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, "ভাই আমাকে রিপোর্ট করলাম, একটু রিভিউ করে দেন।" দেখে দেন। সেক্ষেত্রে আমরা দেখে দিতে পারি, কোনো প্রবলেম নাই। আমার সাথে Facebook, WhatsApp যেকোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে এতটুকুই ছিল। সো আশা করি এটাতে আপনি অনেক কিছু শিখতে পারছেন এবং শিখবেন, প্র্যাকটিস করবেন। এতটুকুই আশা থাকবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।